১৯ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমার বিয়ে হয়ে যায়। ২০১৫ সালের কথা। বিয়ের কিছুদিন পরেই আমার বিরাট বড় এক ব্রেস্ট টিউমার ধরা পড়ে। দীর্ঘ অনেক দিন চিকিৎসার পর অপারেশন আর ভারী মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমার ওজন গিয়ে দাঁড়ায় ৩৮ কেজিতে। ঠিক সেই সময় আমি জানতে পারি আদমিন আমার পেটে। সবাই অখুশি, কারণ আমি নিজেই তখন জীবন নিয়ে লড়াই করছি। সেখানে আমার ভিতরে আরেকটা শিশুকে কিভাবে বেড়ে উঠবে। কিন্তু শুধু খুশির চমক দেখেছিলাম আমার স্বামীর চোখে, বাবা হওয়ার খুশি। সেই খুশি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম মরে গেলেও এই বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবই। আমার মা সব সময় কান্না করতো আর বলতো আমার মেয়েটা বাঁচবে না, বাঁচবে না। আমি দিনে ২০ থেকে ২৫ বার বমি করতাম। আমার আর গর্ভকালীন ৮ মাস এই একটানা আমি বমি করিয়ে গিয়েছি। দিনে দিনে আমি আরও কঙ্কালসার হতে থাকলাম। যেদিন আমার ছেলে দুনিয়ায় আসবে সেদিন ছিল জানুয়ারির ১ তারিখ, ২০১৭ সালের প্রথম দিন। আমি খুব ক্রিকেট খেলতে ভালোবাসতাম। সেদিনও লুকিয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে চলে গেছি। তখন আমার ৩৭ সপ্তাহ চলছে। প্রায় ২ ঘন্টা ক্রিকেট খেলার পর খেয়াল করলাম আমার পেটে বাচ্চা নড়াচড়া করছে না। ভয়ে ভয়ে বাসায় আম্মা আর বড় ভাইকে খুলে বললাম। সে তখনই আমাকে নিয়ে হসপিটাল গেল। আলট্রা করে দেখা গেল বাবু একদম ঠিক আছে। তবুও আমার ভাইয়ের ভয় হলো। সে বলল না, আজকেই সিজার করে ফেলবো। আমার স্বামী তখন ফেনীতে, তাকে ফোন করে আসতে বলা হলো। ১ ঘন্টার মধ্যে আমার সিজারের প্রস্তুতি নেওয়া হলো। যখন আমাকে ওটিতে নেওয়া হচ্ছিল আমার মা তখনও কান্না করছে, কিন্তু আমি তখন মনের খুশিতে মুচকি হেসে যাচ্ছিলাম যে একটু পরে আমার সন্তানকে আমি দেখতে পাবো। সিজারের সময় কি ব্যথা! যখন কয়েকজন মিলে বুকে চাপ দিয়ে বাচ্চাটা বের করলো, মনে হলো কলিজাটা বের হয়ে যাবে এখনই। সাথে সাথে শুনলাম আমার আদবিনের কান্না। সব ব্যথা ভুলে গেলাম মুহূর্তে। এদিক সেদিক শুধু উকি মেরে দেখছি আমার ছেলেটাকে দেখা যায় কিনা। ওরা আমাকে না দেখিয়েই ক্লিন করে সোজা বের করে নিয়ে গেল। আমি তখন ওটি থেকে চিৎকার করে আম্মাকে বলছি, আম্মা নাকটা দেখো তো শাহিনের মতো হয়েছে কিনা। আমার কথা শুনে সবাই কি হাসি। দিনের পর থেকে আমার ছেলেই আমার খেলার সাথী, আমার বন্ধু, আমার সন্তান, আমার জীবন। আমার মা আমার পাগলামি দেখে সব সময় বলতো বাচ্চার ঘরে একটা বাচ্চা হয়েছে। আদবিনের বয়স যখন ৮ মাস তখন আমার স্বামী বিদেশ চলে যায়। তারপর আমার জীবনে এই ছেলেই যেন ছিল একমাত্র সঙ্গী। ২০১৭ সাল থেকে আমি আর আমার ছেলে টিকটক করতাম। তখন তার নাম ছিল মিউজিক্যালি। ২০১৮ সালে আমার ছেলে আদমিন খুব সুন্দর নাচ করতো, আমার সাথে অভিনয় করতো। আস্তে আস্তে আমাদের দুজনকে মানুষ চিনতে শুরু করে। কে বলবে আমার ছেলেটা স্পেশাল চাইল্ড ছিল। তার দুষ্টুমি, নাচ, গান, কথা কোনো কিছুতে একবারের জন্য বুঝতে পারিনি যে তার অটিজম নামক রোগ আছে। হয়তো কোনো দিন বুঝতেও পারতাম না যদি সব কিছু যেমন চলছিল তেমনই চলতো। ২০২১ সালে জানতে পারি আমি কনসিভ করেছি। আবার শুরু হলো আমার অসুস্থতা। সারাদিন বমি, সারা রাত বমি। ছেলেটা আমার বমির শব্দ শুনেও ভয় পেত। আমার সাথে খেলতে চাইতো, আগের মতো সময় কাটাতে চাইতো, কিন্তু আমার শরীর নিয়ে আমি তা আর পারতাম না। শুরু হলো তার নতুন অধ্যায়। সারাদিন শুধু মোবাইল দেখা। আমিও ভাবতাম দেখুক না, কয়েকটা মাসই তো ব্যাপার। কিন্তু না, সে কয়েকটা মাস সব শেষ করে দিল। এই একাকিত্ব জীবন সব কেড়ে নিল। আগে থেকে আদমিনের কথা স্পষ্ট না, অতিরিক্ত মোবাইল দেখার কারণে সেটা আরও খারাপ রূপ নিল। আস্তে আস্তে তার কথা বলা বন্ধ হতে থাকলো আর তার ADHD দেখা দিতে থাকলো। আমি তখন জানি না অটিজম মানের কোনো কিছু যে দুনিয়াতে আছে। ওর আচরণ দিন দিন খারাপ হতে থাকলো। সবাই বুদ্ধি দিল বাচ্চা যেহেতু অনেক সুন্দর তাই হয়তো জিনের নজর লেগেছে। হ্যাঁ, এটাই হয়। বাংলাদেশের স্বাভাবিক কিছু মানেই জিন। শুরু হলো ছেলেকে নিয়ে সবার টানা হেঁচড়া। একবার এই হুজুর আর একবার ওই হুজুর। কোনো হুজুর বললেন একটা ছাগল সদকা করেন, ১ মাসেই সব ঠিক হয়ে যাবে। কোনো হুজুর ডিমান্ড করলেন যে একটি ষাঁড় গরু মাদ্রাসায় এতিমদের দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে গ্যারান্টি। কেউ কেউ তো সামনে জিন এনেও হাজির করে ফেলছে। ষাঁড়, ছাগল, পানি পড়া, তেল পড়া সব কিছু লাগাতে হয়। তখনও কিছু হচ্ছিল না। জিন চলে গেছে, বাচ্চার মানসিক সমস্যা হয়েছে বলে তাকে ডাক্তারের কাছে নেন। ডাক্তারের কাছে নিল, কিন্তু প্রায় 1টা বছর নষ্ট হলো। এর আগে কত বললাম, অনুরোধ করলাম, কিন্তু আমি মায়ের থেকে হুজুরের কথার দাম বেশি ছিল। আমার স্বামী পর্যন্ত আমার কথা শুনেনি। প্রথমে শিশু ডাক্তার, তারপর শিশু মনোরোগ বিশেষজ্ঞ, সেখান থেকে ফাইনালে ইপনাতে নিয়ে পৌঁছালাম। সেখানে জানতে পারি অটিজম নামের এই রোগের কথা। হ্যাঁ, তখন থেকে জীবনটা বদলে গেল। শুরু হলো অন্যরকম এক মাতৃত্বের লড়াই। এই লড়াইয়ে সবাই নিজেদের সরিয়ে নিলে শুধু থেকে গেলাম আমি আর আমার স্পেশাল চাইল্ড। বুঝতে শুরু করলাম স্পেশাল চাইল্ডদের মায়েদের কোনো আত্মীয় স্বজন হয় না, কোনো সমাজ হয় না, কোনো বিয়ে, জন্মদিন, রেস্টুরেন্টে বাচ্চাকে নিয়ে যাওয়া অপরাধ। আমিও নিজেকে গুটিয়ে ফেললাম। যাদের অটিজম বা স্পেশাল চাইল্ড আছে তারাই বুঝবে এই অবস্থাটা। একটা স্পেশাল চাইল্ডের মায়ের মনের
অবস্থা যে কতটা খারাপ থাকে সেটা একমাত্র মাই জানে, এমনকি বাচ্চার বাবা পর্যন্ত ছাড় দেয় না। আমিও এসবে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, নিজেকে বুঝিয়ে ফেলছিলাম এই ছেলের জন্য আমি আর আমার জন্য এই ছেলেই যথেষ্ট। স্পেশাল চাইল্ড হওয়ার দরুন দরজা খোলা পেলেই বের হয়ে যেত, পানি দেখলে নেমে যেত, জীবনের ঝুঁকি সম্পর্কে ধারণা তাদের একদমই নেই বললে চলে। আর এই জন্য স্পেশাল চাইল্ডদের মায়েদের 2টা চোখ না থাকলে হয় না, তো থাকতে হয় 10টা চোখ। আমিও এভাবে 3টা বছর ছেলেকে চোখে চোখে রেখেছি, সব বিপদ থেকে আগলে রেখেছি, কিন্তু শেষ রক্ষা হলো কই? গ্রামে বেড়াতে গিয়ে সে 1 মিনিটের মধ্যে ফাঁকি দিয়ে চলে গেল পুকুরে। আমার মন সব সময় বলতো আমার ছেলে যেহেতু পানি দেখলেই নেমে যায়, তাই তাকে যেভাবেই হোক সাঁতার শেখাতে হবে। হ্যাঁ, তাকে আমি সাঁতার শেখাচ্ছিলাম, আর 2-3টা দিন গেলেই হয়তো তার সাঁতার শেখাটা পাকা হয়ে যেত, কিন্তু তার আগেই ঘটে গেল এমন দুর্ঘটনা। সেদিন বাড়িতে অনেক মানুষ ছিল, তার বাবাও ছিল, ভেবেছিলাম এতগুলো মানুষের মধ্যে কেউ না কেউ তাকে দেখবে, কিন্তু এটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি ভুলে গিয়েছিলাম স্পেশাল চাইল্ডদের মা ছাড়া কেউ হয়। ছেলে চলে গেল 13 মাস, আমার মা এখন কান্না করে আর বলে ছেলে নিয়ে খেলাধুলা করার বয়সে আমার মেয়ে ছেলে হারা। আমার ছেলে চলে যাওয়ার পর কত বাচ্চাকে দেখলাম পানিতে ডুবে মারা যেতে, বাবার কোল থেকে ছিটকে গিয়েও বাচ্চা মারা গেল, এমন ঘটনাও ঘটেছে। 2 ভাই আম কুড়োতে গিয়ে একসাথে পুকুরে ডুবে মারা গেছে, আরও কত ঘটনা। এসব যখন সামনে আসে তখনই ভাবি আমার বাচ্চাটা না হয় স্পেশাল ছিল, তার জ্ঞান বুদ্ধি ছিল না, কিন্তু এই বাচ্চাগুলো তো স্বাভাবিক ছিল, চাইলেও তো তাদের একটু সময় দিয়ে সাঁতার শেখানো যেত। দুনিয়ার কোনো মা বাবা তার বাচ্চাকে 24 ঘন্টা ঘরের দরজা আটকে নিয়ে বসে থাকতে পারবে না, আর বাইরে গেলে কত কি বিপদ। তাই বাচ্চাকে আগলে না রেখে বিপদ থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেটা শেখানো উচিত। ইন্টারে পড়ে ছেলেও দেখি পানিতে ডুবে মারা যায়, সে সাঁতার জানতো না। বাচ্চা সারা জীবন আঁচলের তলায় থাকবে না, তাই বাচ্চাদের বেলা থেকে স্ট্রং কীভাবে হতে সেটা শেখানো উচিত। এগুলো বললে মায়েরা তেলেবেগুনে জ্বলে ওঠে, হয়তো তাদের একদিন চোখ খুলবে। আমার মতো সন্তান বিপদে পড়ার পর আমার মতো ভুল করবেন না। যতদিন না আপনার অনুপস্থিতিতে বাচ্চার প্রপার কেয়ার নেওয়ার মতন মানুষ পাবেন, ততক্ষণ দ্বিতীয় বাচ্চার কথা কল্পনাও করবেন না। বাচ্চাগুলোকে একা করে দিবেন না। আপনার ছোট বাচ্চারা আপনাকে ছাড়া কতটা অসহায় সেটা হয়তো সেই অবুঝ বাচ্চাটা আপনাকে বোঝাতে পারে না। আর বাচ্চার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখতে তাকে হুজুরের কাছে না নিয়ে নিউরোলজিস্টের কাছে নিয়ে যান, এটাই শুধু অনুরোধ। বাচ্চার মানসিক বিকাশের আগে মোবাইল থেকে দূরে রাখুন। আপনার একটি অসাবধানতা এবং ব্যাঘাততার জন্য কিন্তু আপনার শিশুর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। গল্পটি সবার সাথে শেয়ার করে দিবেন, আশা করি এতে করে অনেকের উপকার আসবে। আর আমাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।